মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে তার সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে বুধবার প্রথম দিনের জবানবন্দিতে ২০১৮ সালে কোটা প্রথা বাতিল, ২০১৯ সালের একতরফা ডাকসু নির্বাচন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দমন পীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও ২ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য দিচ্ছেন ২ শহীদের পরিবার। সকালে এই মামলায় গ্রেফতার ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। গতকালকেই প্রায় ১.৫ ঘন্টা সাক্ষ্য দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক। এবং গতকালকের ১.৫ ঘন্টার জবানবন্দিতে তিনি আন্দোলনের প্রেক্ষাপটগুলো তুলে ধরেছেন। ২০১৮ সালে কোটাবিরোধী আন্দোলনটা কোন প্রেক্ষাপটে শুরু হয়েছিল এবং ২০২৪ সালের কোটাবিরোধী আন্দোলনটা কোন প্রেক্ষাপটে তুলে ধরা শুরু হয়েছিল সেই প্রেক্ষাপটগুলো তুলে ধরেছেন। এবং আন্দোলন শুরুর পরে ১৯ জুলাইয়ের বিকেল পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটেছিল তার সঙ্গে এবং আন্দোলন করতে গিয়ে কিভাবে কর্মসূচিগুলো ঠিক করা হতো এইসব সামগ্রিক বিষয় এবং পুলিশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নির্বিচারে সন্ত্রাসী কর্মকাণ্ড সেই বিষয়গুলো তুলে ধরেছিলেন গতকালকে। আজকে সকাল ১১টার পরে নাহিদ ইসলাম দ্বিতীয় দিনের সাক্ষ্য দেওয়া শুরু করেন এবং দ্বিতীয় দিনের সাক্ষ্যের শুরুতেই ১৯ জুলাইয়ের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে ১৯ জুলাই বিকেলের দিকে তিনি রাজধানীর নন্দীপাড়ায় এক বন্ধুর বাসায় গিয়ে আশ্রয় নেন। ওই দিন রাত আনুমানিক ২:৩০টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে ওই বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং বাসা থেকে তুলে নিয়ে গিয়ে একটি প্রাইভেট কারে নেন এবং প্রাইভেট কারে তোলার পরে তাকে হ্যান্ডকাপ পরানো হয় এবং চোখে কালো কাপড় বাঁধা হয় এবং তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যান এবং নিয়ে যাওয়ার পরে সেখানে কয়েক দফা তাকে নির্যাতন করেন এবং আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু কোনো কিছুতেই কাজ না হওয়ার পরে প্রায় ২৪ ঘন্টায় বেশ কয়েকবার নির্যাতনের ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং ২৪ ঘন্টা পরে তাকে পূর্বাচলের একটি ব্রিজের পাশে তাকে অজ্ঞানত অবস্থায় ফেলে রেখে যায় এবং তারপরে তিনি সেখান থেকে তার বাসা বনশ্রীতে চলে যান এবং বনশ্রীতে আসার পরে তার পরিবারের লোকজন তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে এবং গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করার পরেও সেখানে ডিজিএফআই লোকজন গিয়ে তাকে আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেন। তিনি যদি আন্দোলন প্রত্যাহার না করেন তাহলে অন্য সমন্বয়কদের গুম করা হবে বা অন্য সমন্বয়ক যারা গুমের অলরেডি করা হয়েছে তাদেরকে আর ফেরত দেওয়া হবে না, সেই বিষয়গুলো নিয়ে তাকে চাপ দেওয়া হয়। তারপরেও তিনি আন্দোলন প্রত্যাহার করতে রাজি হননি। এরপরে ২৩ জুলাইয়ের ঘটনা। ২৩ জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিজিএফআই একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং ওই সংবাদ সম্মেলনে তাকে বলতে বলা হয় যে এই আন্দোলন তারা প্রত্যাহার করছেন এবং আন্দোলনে এতদিন পর্যন্ত যে নাশকতাগুলো হয়েছে সেই নাশকতাগুলো বিএনপি জামাত আন্দোলনের মধ্যে ঢুকে করেছে, এটি যেন বিএনপি জামাতের উপর দায় চাপানো হয় সেই বিষয়গুলো তাকে বলতে বলা হয়। কিন্তু সেখানেও তিনি রাজি না হওয়ায় তাকে আবার গণস্বাস্থ্য হাসপাতালে ফেরত নিয়ে আসা হয় এবং এরপরে তাকে আবারও কয়েকদিন পরে ২ দিন পরে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে রাখা হয়। সেখানে আরও যে ৬ জন সমন্বয়ককে পরে ডিবি কার্যালয়ে গিয়ে রাখা হয় এবং সেখানেও আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। তিনি সেটি চাপে কাছে মাথা নত করেননি। সেই বিষয়গুলোই এখন পর্যন্ত তার জবানবন্দিতে তুলে ধরেছেন। বাকি জবানবন্দি তিনি এখনও দিচ্ছেন। প্রসিকিউশন আশা প্রকাশ করছে যে দুপুরের মধ্যেই অর্থাৎ ১টার মধ্যেই নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।